হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সাতটা পাবলিকেশন বই থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। আমরা 1, 2, 3, 4 চারটা পার্টে অনেকগুলো এমসিকিউ দেখেছি। আজকে আমরা শুরু করব এমসিকিউ সমাধানের পার্ট 5। ফাইনালি আমার হাতে চলে এসেছে সাতটা পাবলিকেশন ক্লাস 12-এর জন্য সেমিস্টার 3 ও সেমিস্টার 4 এর জন্য যে নতুন বইটি বের হয়েছে সেই বইটি দেখো। এই বইটি আমাদের যে পুরাতন সাতটা পাবলিকেশনের বইটি ছিল এবং নতুন সাতটা পাবলিকেশনের বইটি আছে, এতে থিওরিতে মনে হয় না কোনো ডিফারেন্স আছে। শুধুমাত্র ডিফারেন্স কোথায় আছে, এমসিকিউ এখানে 3 ধরনের দেওয়া আছে, এমসিকিউ কিউ টাইপ 1, এমসিকিউ টাইপ 2 এবং এমসিকিউ টাইপ 3। এমসিকিউ টাইপ 1 যেটা আমাদের পুরনো বইগুলোতেও আছে, সেগুলোতে শুধুমাত্র নাম্বারিংগুলোর এলোমেলো করা আছে কমন। তাছাড়া মোটামুটি সব এমসিকিউই আমরা পুরাতন বই ও নতুন বইয়ে পেয়ে যাব, শুধুমাত্র নাম্বারিংগুলোর একটু ডিফারেন্স হতে পারে। আর এমসিকিউ টাইপ 2 যেটা আমাদের পুরাতন বইটাতে যেটা ছিল সহজ গাণিতিক প্রশ্নাবলী ও কঠিন গাণিতিক প্রশ্নাবলী, সেগুলোকেই নতুন বইটার মধ্যে কি করা হয়েছে, এমসিকিউ রূপে দেওয়া হয়েছে কমন। এবং এমসিকিউ টাইপ 3ও আছে, যেখানে আমরা কিছু স্তম্ভ মিলাও দেখতে পাবো, শূন্য স্থান দেখতে পাবো, এসারশন রিজনিং এর কিছু কোশ্চেন দেখতে পাবো কমন। তো যাদের কাছে পুরাতন বইটি রয়েছে তাদের কোনো সমস্যা নেই। যদি বই না কিনতে চাও তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সমস্ত ধরনের কোশ্চেনগুলো আপলোড করে দেবো। তোমরা নিজে থেকে প্র্যাকটিস করো, তারপরে উত্তরের সঙ্গে মিলিয়ে নিও কমন। আজকের ভিডিওর যে এমসিকিউগুলো এবং গত কয়েকটি পাঠের যে এমসিকিউগুলো, সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে নিজে থেকে প্র্যাকটিস করতে পারো, পরে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করব নতুন বই অনুযায়ী যে এমসিকিউগুলো দেওয়া আছে সেই অনুযায়ী। ওকে, তাহলে আজকে আমরা করছি নতুন বইয়ের আমাদের 37 নম্বর কোশ্চেন, আর যেটা পুরাতন বইয়ে পাবো আমরা 47 নম্বর কোশ্চেনে। ওকে, আজকের পর থেকে আমি শুধুমাত্র নতুন বইয়ের যে নাম্বার সিস্টেমটা থাকবে, নাম্বারিংগুলো থাকবে, সেই অনুযায়ী করাবো। আমি যেহেতু পুরাতন বইটা থেকে করাচ্ছিলাম তাই নাম্বারিংগুলো মেনশন করে দিলাম। পুরাতন বইয়ে 47 নম্বর এবং নতুন বইয়ে এটা আছে 37 নম্বরে। ওকে, কোশ্চেনটাতে কি বলা হয়েছে, এম ভরের একটি তৈল বিন্দুর আধান কিউ কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে তৈল বিন্দুটি সাম্যে থাকবে। অপশান এ কিউ বাই এমজি, অপশান বি এমজি বাই কিউ, অপশান সি কিউ বাই 2 এমজি, অপশান ডি এমজি বাই 2 কিউ। তাহলে আমাদের বলা হয়েছে যে এম ভরের কোশ্চেন নম্বর আমরা আগে লিখে দিই, যেটা ওল্ড পুরাতন বইয়ে যেটা পাবো আমরা 47 নম্বরে, এবং নিউ বই যেটা সেটা আছে আমাদের 37 নম্বর। ওকে, তাহলে কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে এম ভরের যে তৈলবিন্দুটি আছে সেটা সাম্য অবস্থায় থাকবে। তাহলে কখন এম ভরের তৈলবিন্দুটি সাম্য অবস্থায় থাকবে এর শর্তটা আমরা লিখে দিই। তাহলে প্রশ্নানুযায়ী লিখতে পারি, প্রশ্নানুযায়ী এম ভরের তৈল বিন্দুটি ধরি ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে সাম্য অবস্থায় আছে। ওকে, এবার আর কি দেওয়া ছিল, যে তৈলবিন্দুটির আধান, আধান সেটা কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে কিউ। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এম ভরের তৈলবিন্দুটি যার আধান কিউ, সেটা কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে সাম্য অবস্থায় থাকবে। আমরা ধরে নিলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তৈলবিন্দুটি সাম্য অবস্থায় থাকবে সেটা হলো ই। অতএব আমরা বলতে পারি যে এম জি ইজিক্যাল টু হবে প্রযুক্ত বল এফ সমান আবার কি হয়, কিউ ই। ওকে, তড়িৎ বল এফ ইজিক্যাল টু কিউ ই, আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড,
অতএব ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে আমাদের mg/q। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান বিতে, mg/q। এই গেল আমাদের 37 নম্বর কোশ্চেন। এরপর আমরা পুরাতন বইয়ে অনুযায়ী 48 নম্বর এবং নতুন বই অনুযায়ী 46 নম্বর কোশ্চেনে চলে গেলাম। কারণ বাকিগুলো আমরা পার্ট 4 পার্ট 3 এর মধ্যে কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা চলে গেলাম পুরাতন বইয়ে 48 নম্বর, নতুন বইয়ে 46 নম্বর কোশ্চেনে। এরপর আমরা সিরিয়ালি করব। বলা হয়েছে 80 mg ওজনের একটি দোলকপিণ্ড 2 × 10⁻8 কুলম আধান বহন করে একটি 2 × 10⁴ ভোল্ট পার মিটার অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে দোলকপিণ্ডটি স্থির আছে। দোলক সূত্রের টান কত? আচ্ছা, এখানে আমাদের যে দোলকপিণ্ডটা আছে তার যে সুতো, সেই সুতোর টান কত সেটা জিজ্ঞাসা করা হয়েছে। অপশান এ দেওয়া আছে 1.72 × 10⁻2 নিউটন, অপশান বি দেওয়া আছে 2.48 × 10⁻3 নিউটন, অপশান সি দেওয়া আছে 3.88 × 10⁻3 নিউটন, অপশান ডি 0.88 × 10⁻3 নিউটন। ওকে, তো আমরা যদি এই কোশ্চেনটা মুছিয়ে দিলাম, এটা হলো আমাদের ওল্ড হয়ে যাবে আমাদের 48 এবং নিউ আমরা এটা পাবো 46। আগে আমরা ছবিটি করার চেষ্টা করি। এই হলো আমাদের একটা সরল দোলক, এটা তার পিণ্ড। এবার এই দোলক পিণ্ডটিকে একটা ইলেকট্রিক ফিল্ড ধরলাম, ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়েছে, যার মান দেওয়া আছে 2 × 10⁴ ভোল্ট পার মিটার। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হলে নিশ্চয়ই সেটা এরকম করে থাকবে না, কারণ এর মধ্যেও আধান ছিল। এই যে দোলকপিণ্ড আছে, দোলকপিণ্ডের মধ্যেও 2 × 10⁻8 কুলম আধান আছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড এবং এই আধান, পিণ্ডের মধ্যে আধান থাকার কারণে এখানে ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে একটা বল প্রযুক্ত করবে। সেই বলের জন্য দোলকপিণ্ডটা এইরকমভাবে কোনো একটা জায়গায় সাম্য অবস্থায় থাকবে। এরকমভাবে একটা দূরত্ব গিয়ে সাম্য অবস্থায় থাকবে। তাহলে এই অবস্থানে দোলকপিণ্ডের উপর যে বলগুলো কাজ করছে তার যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা করি, তাহলে কি পাবো? যে mg কাজ করবে নিচের দিকে, তাই না? এবং সুতোর টান টি কাজ করবে এই বরাবর। এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নেব থিটা। তাহলে এই সুতোর টান টি এর দুটো উপাংশ পাবো, একটা উপাংশ এই বরাবর, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। এদিকে যেটা পাবো সেটাকে আমরা বলবো টি কস থিটা, আর এদিকে যে উপাংশটা পাবো সেটাকে আমরা বলবো টি সাইন থিটা। ওকে, আর ইলেকট্রিক ফিল্ডের জন্য আধানের যে চার্জ তার কারণে এই বরাবর একটা বল প্রযুক্ত হবে, সেটাকে আমরা বললাম এফ। এই গেল আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। এখন যেহেতু অঙ্কের মধ্যে আমাদের বলা ছিল যে দোলকপিণ্ডটি ওই প্রযুক্ত ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সাম্য অবস্থায় থাকবে, তাহলে এই যে বলগুলো সেগুলো পরস্পর বিপরীতমুখী বলগুলো সমান হবে, তাহলে দোলকপিণ্ডটা সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে যেটুকু করলাম আমরা আগে সেটি লিখে দিই, যে ধরি একটি সরল দোলকপিণ্ড ই তড়িৎ ক্ষেত্রে এটা এই বিন্দুটার নাম দিলাম আমরা পি। তড়িৎ ক্ষেত্রে পি বিন্দুতে সাম্য অবস্থায় আছে। অতএব সাম্য অবস্থায় বিপরীতমুখী বলগুলো সমান হবে। এক নম্বর হবে টি
সাইন থিটা ইজিক্যাল টু এফ, আবার ইলেকট্রিক ফোর্স বা তড়িৎ বল এফ ইজিক্যাল টু হয় কিউ ই। এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এবং উপর নিচে যে বলটা টি কস থিটা ইজিক্যাল টু হবে এমজি, এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমাদের কি বের করতে বলেছে? সূত্র টান। আচ্ছা, আমরা টিটা বের করব, তাই তো? এবার আমাদের যে প্রদত্ত অঙ্ক, সেখানে কি কি মান দেওয়া ছিল, মানগুলো দেওয়া ছিল। 1 নম্বর হচ্ছে ভর, দোলকপিণ্ডের ভর এম ইজিক্যাল টু দেওয়া আছে 80 mg। তাহলে এটাকে আমাদের এসআই পদ্ধতিতে করতে গেলে কেজিতে পরিণত করতে হবে, 80 × 10⁻⁻6 কেজি। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে আমাদের আধান কিউ। এখানে যে আধান আছে কিউ, সেটার মান 2 × 10⁻⁻8 কুলম্ব। আর আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান কত দেওয়া আছে? ইলেকট্রিক ফিল্ডের মান 2 × 10⁴ ভোল্ট মিটার, এটা দেওয়া আছে। ওকে, এবার আমরা কি করছি যে 1/2 করে দিই। 1/2 করলে কি পাবো? টি সাইন থিটা ইজিক্যাল টু কিউ ই বাই টি কস থিটা ইজিক্যাল টু এমজি, বা টি কেটে যাবে, থাকবে হচ্ছে টেন থিটা ইজিক্যাল টু কিউ ই। আচ্ছা, মানগুলো বসিয়ে দিই। কিউ এর মান কত? 2 × 10⁻⁸। ই এর মান কত? ই এর মান 2 × 10⁴। এম এর মান কত? এম এর মান এটা 80 × 10⁻⁻6। জি এর মান কত? 9.8। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হলো 0.51। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.51 কমন। অতএব থিটা ইজিক্যাল টু 10 ইনভার্স 0.51। এটার কত ডিগ্রি হয়ে যায়? এটা হয়ে যাবে 27 ডিগ্রি। ক্যালকুলেটরে বসালে আমরা পেয়ে যাব 10 ইনভার্স 0.51 ইজিক্যাল টু 27 ডিগ্রি। এখন আমাদের সূত্র টান বের করা সহজ হয়ে গেল যে কোনো একটা সমীকরণের মধ্যে, কারণ আমরা থিটার মান জানি, এম এর মান জানি, জি এর মান জানি, বা এখান থেকে থিটার মান জানি, এখানে যদি বসাতে চাই কিউ এর মান জানি, ই এর মান জানি, যে কোনো একটা সমীকরণের মধ্যে বসে আমরা টিটা বের করতে পারবো। তো আমি উপরের অংশটা মুছে দিলাম। তাহলে লিখবো আমরা 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই টি ইজিক্যাল টু এমজি বাই কস থিটা। এম আর জি এর মান বসাবো। এম ইজিক্যাল টু হলো আমাদের 80 × 10⁻⁻6। তারপরে জি এর মান হলো 9.8 আর কস থিটা, তাহলে কস থিটা কত? 27 ডিগ্রি, 27। এটাকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাই সেটা হলো 8.8 × 10⁻⁻4 × 10⁻⁻4 নিউটন। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি, উত্তরে যেহেতু 10⁻³ দিয়ে দেওয়া আছে, 0.88 × 10⁻³ নিউটন। এই গেল আমাদের উত্তর। এটা মুছে দিলাম। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান ডি। অপশান ডি। এই গেল আমাদের 46 নম্বর কোশ্চেনের সমাধান। এরপর শুধুমাত্র আমি যেটা নতুন বই সেই অনুযায়ী করাবো। ওকে, আর পুরাতন বইয়েও আমরা এই অঙ্কগুলো পেয়ে যাব। তাহলে আমরা এরপর চলে গেলাম আমাদের 47 নম্বর কোশ্চেনে। কি বলা হয়েছে? যে +8q এবং -2q বিন্দু আধান দুটি যথাক্রমে x = 0 এবং x = l অবস্থানে অবস্থিত। x অক্ষের উপর কোন বিন্দুতে ওই দুটি বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্যের মান 0 হবে? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বারবার কিন্তু এই অঙ্কটা আমাদের আগের পরীক্ষায় এসেছে। কোশ্চেন নম্বর কত করছি এবার? 47, নতুন বই। হ্যাঁ, কোশ্চেন নম্বর 47। আগে আমরা একটা ছবি করে নিই যে এই হলো আমাদের এক্স অক্ষ, এটা x = 0, এটা হলো x = l, তার মানে এই গোটা ডিস্টেন্সটা হলো l। এইখানে +8q আধান রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে +8q আধান এই বিন্দুতে, এবং এই বিন্দুতে আছে
আচ্ছা, এটাকে একটু ছোট করে দিই। এটা হলো x ইজিক্যাল টু এল, এখানে আছে -2q আধান। এবারে আমাদের বলা হয়েছে যে x অক্ষের ওপর কোন বিন্দুতে এই দুটি আধানের জন্য তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। এরা x অক্ষের উপর অবস্থিত, একটা x ইজিক্যাল টু 0 অবস্থানে, একটা x ইজিক্যাল টু এল অবস্থানে অবস্থিত। এটা হলো আমাদের x অক্ষ। এখন আমাদের তড়িৎ প্রাবল্যের মান 0 বের করতে হবে। তাহলে যদি আমরা এরকম মাঝামাঝি কোনো বিন্দুর কথা ভাবি, ধরলাম এরকম মধ্যবিন্দুর কথা ভাবি, L/2 অবস্থানে, L/2 অবস্থানে ইলেকট্রিক ফিল্ড কী হবে? এই +8q আধানের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে? এই দিক বরাবর। এবং এই -2q আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে? এটাও একই দিকে হবে, এই দিক বরাবর হবে। তাহলে এর মধ্যবিন্দুতে বা এর মাঝামাঝি যে কোনো জায়গায় x ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু এল ও x ইজিক্যাল টু এল এর মধ্যবর্তী যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ একই দিকে হচ্ছে। তাহলে একই দিকে হলে আমরা শূন্য করতে পারবো না, বুঝে গেছে? তাহলে আমরা যদি শূন্য করতে চাই তাহলে কোথায় আমাদের বিন্দুটা নিতে হবে? যদি আমরা -2q আধান থেকে দূরে কোনো বিন্দু কথা ভাবি, ধরলাম এখান থেকে x দূরে p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। কেন আমরা এদিকে নিচ্ছি? কারণ হলো যে এইখানে এই -2q আধানের সাপেক্ষে এই p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? এই দিকে, এটা আকর্ষণ করবে। আচ্ছা, আর +8q আধানের সাপেক্ষে এই p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে? এটা হলো আমাদের p বিন্দু, এদিকে। তাহলে এখন ইলেকট্রিক ফিল্ড অপোজিট দিকে হচ্ছে, তাই না? একটা এদিকে, একটা এদিকে। তাহলে আমরা এই ডিস্টেন্সটা কম বেশি করে ইলেকট্রিক ফিল্ডের মান এখানে 0 করতে পারি, তাই না? আর এটা আমরা -2q আধানের দিকে কেন নিলাম? কারণ -2q আধান থেকে ডিস্টেন্সটা যদি আমরা কাছে নিই তাহলে যে ইলেকট্রিক ফিল্ডের মান আমরা পাবো +8q আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড তার সমান করা সম্ভব, কারণ এই মানটা বেশি। তাহলে এই দূরত্বটাও বেশি হবে, কারণ আমাদের যে ইলেকট্রিক ফিল্ড সেটা বের হবে হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতে, তাই না? ইলেকট্রিক ফিল্ড দূরত্বের ব্যস্তানুপাতে বের হয়। তাহলে আমরা +8q থেকে দূরে নিলে ইলেকট্রিক ফিল্ড কম পাবো, -2q আধান থেকে কাছে নিলে ইলেকট্রিক ফিল্ডের মান আমরা বেশি পাবো। ফলে এই দুটোকে আমরা সমান করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কি লিখব? যে ধরি -2q আধান থেকে x দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে। এবারে ওই x দূরে p বিন্দুতে, এখানে লিখে দিই, তাহলে x দূরে p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে। এবার p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, তাই তো? তাহলে লিখব অতএব, এবার p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এর মানগুলো আমরা বসাবো। তাহলে হলো 8q আধান বাই দূরত্বের স্কোয়ার। এই টোটাল দূরত্বটা কত? এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত p বিন্দু পর্যন্ত, সেটা হলো l + x তার স্কোয়ার, মাইনাস এটার জন্য ইলেকট্রিক ফিল্ড 2q বাই এই ডিস্টেন্সটা x এর স্কোয়ার, এটা হলো 0। তো আমরা কি করছি? 8q বাই l + x তার স্কোয়ার সমান সমান 2q বাই x স্কোয়ার, এটা দিয়ে এটাকে কেটে দেবো, থাকবে 4 বা 4 বাই l + x তার স্কোয়ার ইজিক্যাল টু 1 বাই x স্কোয়ার। এবার কি করলাম? আমরা এই 4টাকে এরকম করতে পারি। আচ্ছা, 2 বাই l + x তার স্কোয়ার করে দিই, 1 বাই x স্কোয়ার করে দিই। আচ্ছা, এটাকে হোল স্কোয়ার করে দিলাম একসঙ্গে। 1কে যেহেতু আমরা স্কোয়ার পরিণত করতেই পারি, তাহলে স্কোয়ার উভয় সাইড থেকে তুলে উঠে যাবে। তাহলে থাকবে 2 বাই l + x ইজিক্যাল টু 1 বাই x।
এবারে কি করছি, এবারে আমরা কোণাকুণি গুণ করে দেব। তাহলে কোণাকুণি গুণ করলে থাকবে 2x ইজিক্যাল টু এল প্লাস এক্স বা 2x মাইনাস এক্স ইজিক্যাল টু এল বা এক্স ইজিক্যাল টু এল। তাহলে এক্স সমান সমান আমাদের উত্তরে কী বেরোলো, এল। এই যে অংশটা যেটা ধরেছিলাম সেটা হলো আমাদের এল। অতএব যদি আমরা মূল বিন্দু থেকে এই দূরত্বটা ভাবি, অতএব মূল বিন্দু থেকে এটাকে ও বিন্দু ধরলাম, এটা হলো আমাদের মূল বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব সেটা কত হবে, এল প্লাস এল, এইটুকু অংশ এল। আবার এক্স সমান সমান আমরা কত বের করলাম, এল। তাহলে এল প্লাস এল কত হবে, 2L। এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান বি, ঠিক আছে। এইগুলো আমাদের 47 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে গেলাম আমাদের 48 নম্বর অঙ্কে। 48 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তের রিং এ কিউ ধনাত্মক আধান সুষমভাবে বণ্টিত আছে। আচ্ছা, ও কেন্দ্রে ছবিটি দেওয়া আছে, ও কেন্দ্রে সর্বমোট তড়িৎ প্রাবল্য। আচ্ছা, ও বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলেছে। 4টা অপশান দেওয়া আছে। এ অপশানে Q/4 পাই স্কোয়ার এপসাইলন নট আর স্কোয়ার জে ক্যাপ। অপশান বি মাইনাস Q/4 পাই স্কোয়ার এপসাইলন নট আর স্কোয়ার জে ক্যাপ। অপশান সি মাইনাস Q/2 পাই স্কোয়ার এপসাইলন নট আর স্কোয়ার জে ক্যাপ। অপশান ডি Q/2 পাই স্কোয়ার এপসাইলন নট আর স্কোয়ার জে ক্যাপ। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমরা সেম অঙ্ক 40 নম্বর অঙ্কতে করেছিলাম, তাই না? পার্ট 4-এর যে 40 নম্বর অঙ্ক ছিল সেম অঙ্ক, তবুও আমরা এখানে এর সমাধানটা দেখে নিব। তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা করছি তাহলে 48 নম্বর অঙ্ক। ছবিটি আমাদের আগে এঁকে নিতে হবে। এই গেল আমাদের একটা অর্ধবৃত্তাকার রিং, যার মধ্যে কিউ আধান দেওয়া আছে, এর কেন্দ্র হলো ও এবং এর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ দেওয়া আছে আর। আচ্ছা, তারপরে এখানে আধান বণ্টিত আছে, কিউ আধান। এর মধ্যে বলা হয়েছে আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার রিংয়ের মধ্যে কিউ ধনাত্মক আধান সুষমভাবে বণ্টিত, তাই তো? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি, যে আগে লিখব যে অর্ধবৃত্তাকার রিংয়ের অর্ধবৃত্তাকার এর মধ্যে টোটাল আধান কত আছে, স্মল কিউ, এটা দেওয়া আছে স্মল কিউ আধান আছে। অর্ধবৃত্তাকার রিংয়ের অর্ধবৃত্তাকার যে রিং আছে, রিংয়ের আধান ঘনত্ব এটাকে বললাম আমি ল্যামডা কিউ বাই এই টোটাল এরিয়া, আমাদের পরিধিটা কত, অর্ধবৃত্তের যে পরিধি সেটা হয় পাই আর। এটা হলো আমাদের এই অর্ধবৃত্তাকার রিংয়ের আধান ঘনত্ব। এখন আমরা কি করছি, এই অর্ধবৃত্তের মধ্যে অর্ধবৃত্তের ও বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলেছে, কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে জানি বিন্দু আধানের জন্য। আধান যদি এইভাবে অর্ধবৃত্তাকার অংশে ছড়িয়ে থাকে তাহলে তো আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে পারবো না। সেই জন্য আমাদের কি করতে হবে, যে অর্ধবৃত্তের মধ্যে ক্ষুদ্র একটা অংশ কল্পনা করব, এরপরে তার ইন্টিগ্রেশন করলে সমস্ত অংশের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে ধরলাম যে এইখানে ক্ষুদ্র একটা অংশ আমরা কল্পনা করলাম ডিএল। এই ডিএল ও বিন্দুতে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বললাম ডি থিটা। এবং এই অংশটা, যেটা ক্ষুদ্র অংশটা নিয়েছি, সেটা আমাদের এই অক্ষের সঙ্গে ব্যাসের সঙ্গে যে কোণ করেছে সেটা হলো থিটা। তাহলে এখানে যে আধান থাকবে সেটাকে আমরা বললাম ডি কিউ। এই ডি কিউ সমান সমান কী হবে, ল্যামডা ইন্টু ডিএল। একক অংশে আধান আছে ল্যামডা, তাহলে ডিএল অংশে আধান থাকবে ল্যামডা ডিএল।
আচ্ছা, তাহলে এই যে ডি কিউ আধান এখানে আছে সেটা ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড প্রযুক্ত করবে কোন অভিমুখে? এই অভিমুখে ইলেকট্রিক ফিল্ড প্রযুক্ত করবে, এটাকে আমরা বললাম ডিই। এবার এই ডিই দুটো উপাংশ পাবো, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও হবে থিটা। এবার একে আমরা উপাংশে বিভাজন করব। তাহলে এই ডিই দুটো উপাংশ কি, একটা উপাংশ এই বরাবর থাকবে আর একটা উপাংশ এই বরাবর থাকবে। এদিককার উপাংশটাকে আমরা বলবো ডিই কস থিটা আর এদিককার উপাংশটাকে আমরা বলবো ডিই সাইন থিটা। এখানে ছিল ও বিন্দু, ডিই সাইন থিটা। ওকে, এখন কি করছি, যেমন আমরা অর্ধবৃত্তের এই দিককার অংশে ক্ষুদ্র একটি অংশ ডিএল কল্পনা করেছিলাম, সেম একটা অংশ আমরা এর অপোজিট সাইড এই বরাবর কল্পনা করতে পারি। তাহলে এখানেও একটা ডিএল অংশ কল্পনা করা যায়, ডিএল অংশ। এর জন্য সেম এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম ডি থিটা, তাহলে এটাও যে অ্যাঙ্গেল করবে সেটা হবে থিটা। এর ফলে এরও দুটো উপাংশ পাবো, একটা উপাংশ এই দিক বরাবর, একটা উপাংশ এই দিক বরাবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ডি কস থিটা আর এদিকেও একটা পাবো ডি কস থিটা, এই উপাংশ দুটো একে অপরের বিপরীত এবং এদের মানও হবে সমান, কারণ এখানেও যে পরিমাণ আধান ডিকিউ থাকবে এখানেও সেম একই আধান ডিকিউ থাকবে, এদের ডিস্টেন্সটা সমান হবে। এটা কার সমান হবে? ব্যাসার্ধের সমান। এই ব্যাসার্ধটা হলো আর, এই ব্যাসার্ধটা হবে আর, ফলে আমরা একই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাবো এই দিক বরাবর আর এই দিক বরাবর। অতএব আমি বলতে পারি যে এই ডিই কস থিটা উপাংশগুলো পরস্পরকে কী করবে? প্রশমিত করবে। তাহলে ও বিন্দুতে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো এই যে ডিই সাইন থিটা উপাংশগুলো আছে তাদের জন্য। তাহলে এই ডিই সাইন থিটা উপাংশগুলোর ইন্টিগ্রেশন করলে আমরা অর্ধবৃত্তের জন্য টোটাল ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব। এই হলো আমাদের কনসেপ্ট, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে ধরি অর্ধবৃত্তাকার রিংয়ের ক্ষুদ্র একটি অংশ ডিএল এবং এর আধান ডিকিউ এটা সমান সমান হয় ল্যামডা ডিএল। আচ্ছা, এরপরে ডিকিউ আধান ও বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র ডিই উৎপন্ন করে তার ডিই কস থিটা উপাংশ, তার ডিই কস থিটা উপাংশ অন্য অর্ধবৃত্তের অন্য অংশের অর্ধবৃত্তাকার রিংয়ের অন্য ডিএল অংশের ডিকিউ এর ডিই কস থিটা দ্বারা প্রশমিত হবে। অতএব ও বিন্দুতে শুধুমাত্র ডিই সাইন থিটা উপাংশগুলির জন্য তড়িৎ প্রাবল্য পাবো। হ্যাঁ,
আমরা তড়িৎ প্রাবল্য পাবো ও বিন্দুতে শুধুমাত্র ডিই সাইন থিটা উপাংশগুলোর জন্য। ঠিক আছে, এখন তাহলে আমরা বের করব। অতএব আগে আমরা ডিইটাই বের করে নিই। ডিই সমান সমান কী হবে, ডিকিউ, আচ্ছা আমরা করব সেই পদ্ধতিতে। তাহলে 1/4 পাই এপসাইলন নট ডি কিউ বাই আর স্কোয়ার, ডিস্টেন্সটা এখানে আর, ডি কিউ বাই আর স্কোয়ার। এবার ডি কিউ সমান সমান ল্যামডা ডিএল, 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। আবার আমরা জানি যে এই যে ডিএল সেটা হয় আর আচ্ছা আমরা জানি এস ইজিক্যাল টু হয় আর থিটা, অতএব ডিএল সমান সমান হবে আর ডি থিটা। এখানে থিটাটা কার সমান হয়ে যাবে, ডি থিটার সমান হয়ে যাবে। বৃত্তচাপ সমান সমান ব্যাসার্ধ ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আচ্ছা তাহলে ডিএল এর বদলে আমি কি বসাতে পারি, 1/4 পাই এপসাইলন নট ল্যামডা আর ডি থিটা বাই আর স্কোয়ার। একটা এই আর এর সঙ্গে স্কোয়ারটা কেটে যাবে, থাকবে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডি থিটা বাই আর। এই গেল আমাদের ডিই এর মান। কিন্তু ডিই এর কোন উপাংশগুলোর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, ডিই সাইন থিটা উপাংশগুলোর জন্য। তাহলে এইটুকু অংশ মুছে দিলাম। এবার আমি লিখব যে অর্ধবৃত্তের ও বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য ই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ডিই সাইন থিটা। এবার ইন্টিগ্রেশনের লিমিট কী হবে, এই অ্যাঙ্গেলটা যদি আমরা 0 ধরি তাহলে এই অর্ধবৃত্ত বরাবর টোটাল অ্যাঙ্গেল হচ্ছে পাই, 0 টু পাই। ইন্টিগ্রেশন 0 টু পাই ডিই এর মান আমরা বসাবো, এটা 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডি থিটা বাই আর, এদিকে সাইন থিটা। ধ্রুবক কোণগুলো ল্যামডা 4 পাই এপসাইলন নট আর, তাহলে ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট আর ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন থিটা ডি থিটা এর আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, অতএব 1/4 পাই এপসাইলন নট আর সাইন থিটার ইন্টিগ্রেশন হলো আমাদের মাইনাস কস থিটা 0 টু পাই লিমিট। অতএব ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট আর, এবার আমরা মান বসাবো মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো। একবার থিটা এর বদলে পাই, তারপরে মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস কস 0 ডিগ্রি। ঠিক আছে, সমান সমান ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট আর। এবার এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আর আমাদের যে কস পাই তার মান আবার -1, অতএব এখানে একটা মাইনাস আছে, এর জন্য মাইনাস মাইনাসে মিলে হয়ে গেল আমাদের +1। এটা হলো +1 আর এটা হলো cos 0 ডিগ্রির মানও 1, আর মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এটা আমরা পাচ্ছি 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট আর। এবার উত্তরটা আমাদের কিউ এর টার্মে দেওয়া আছে, তাই না, কিউ এর টার্মে দেওয়া আছে। তাহলে ল্যামডা এর বদলে আমরা কি লিখব, ল্যামডা সমান সমান আমাদের কি ছিল,
আচ্ছা, এখানে লিখছি ল্যামডা সমান সমান আমাদের কাছে ছিল রৈখিক আধান ঘনত্ব, ল্যামডা সমান সমান আমাদের কাছে ছিল টোটাল আধান কিউ বাই পাই আর, তাই না? পাই আর, এটা ছিল আমাদের রৈখিক আধান ঘনত্ব ল্যামডা। ল্যামডার বদলে আমরা এটা বসাবো, তাহলে 2 ইন্টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর, আর তারপরে এদিকে কিউ বাই পাই আর ল্যামডার বদলে। আচ্ছা, এবার কি করছি, 2 দিয়ে এটাকে কেটে দেব। তাহলে এটা থাকবে হচ্ছে আমাদের কিউ বাই 2 পাই এপসাইলন নট, আচ্ছা পাই পাই মিলে পাই স্কোয়ার এপসাইলন নট আর স্কোয়ার। এবং এর যে ডাইরেকশান হবে, এই ডাইরেকশানে আমরা ইলেকট্রিক ফিল্ডটা পাবো। এই ডাইরেকশানটাকে আমরা কি বলবো, জে ক্যাপ, এবং এটা নেগেটিভ জে ক্যাপ। তাহলে উত্তরে হবে মাইনাস, উত্তরে হবে এখানে একটা মাইনাস, এটা হবে জে ক্যাপ। তাই আমাদের উত্তর দেওয়া আছে কিউ বাই অপশান সিটা, কিউ বাই 2 পাই স্কোয়ার এপসাইলন নট আর স্কোয়ার জে ক্যাপ, এটা হচ্ছে অপশান সি। ঠিক আছে, এই গেল আমাদের 48 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব আমাদের 49 নম্বর কোশ্চেন। 49 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য বলরেখাগুলি বামাবর্তী হয়, দক্ষিণাবর্তী হয়, লম্বভাবে বহির্মুখী হয়, লম্বভাবে অন্তর্মুখী হয়। আচ্ছা, আমরা থিওরিগুলো করার সময় দেখেছি যে একটা বিচ্ছিন্ন পজিটিভ আধান এবং একটা বিচ্ছিন্ন নেগেটিভ আধানের জন্য বলরেখাগুলো কি হয়, লম্বভাবে বহির্মুখী ও লম্বভাবে অন্তর্মুখী। এটা জ্ঞানমূলক কোশ্চেন, সরাসরি হয়ে যাবে 49 নম্বর। তাহলে 49 নম্বর আমরা জানি পজিটিভ আধান এর জন্য বলরেখা হয় লম্বভাবে বহির্মুখী, এটা হলো পজিটিভ আধানের জন্য বলরেখা। এবং নেগেটিভ আধানের জন্য বলরেখাগুলো কেমন হয়, সেটা হবে অন্তর্মুখী, লম্বভাবে অন্তর্মুখী। ওকে, এটা হচ্ছে লম্বভাবে অন্তর্মুখী। তাহলে এটা হবে আমাদের অপশান সি, লম্বভাবে অন্তর্মুখী, লম্বভাবে বহির্মুখী, অপশান সি। তারপরে আমরা চলে গেলাম আমাদের 50 নম্বর কোশ্চেন। 50 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলি অভিসারী হয়, অপসারী হয়, সমান্তরাল হয়, অন্যরকম হয়। আচ্ছা, সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কেমন হবে, সেগুলো হবে সমান্তরাল, এটা হবে অপশান সি, সমান্তরাল হয়। তারপরে আমরা চলে গেলাম আমাদের 51 নম্বর কোশ্চেন। 51 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কোনটি তড়িৎ বলরেখার ধর্ম নয়। আচ্ছা, নয় জিজ্ঞাসা করেছে, এই জায়গাটা কিন্তু ভালো করে কোশ্চেন পড়ার সময় লক্ষ্য করে নেবে, নয় থাকলেই নিচে আন্ডারলাইন করে দিবে অবশ্যই, নাহলে কিন্তু 1 নম্বর মিস্টেক হয়ে যাবে। আচ্ছা, অপশান এতে কী বলা হয়েছে, কোনো পরিবাহীর পৃষ্ঠের সঙ্গে তড়িৎ বলরেখাগুলি সর্বদা লম্বভাবে মিলিত হয়। আচ্ছা, এটা তো তড়িৎ বলরেখার ধর্ম, আমরা এখনই দেখলাম যে বলরেখা কোনো এক পরিবাহীর পৃষ্ঠ থেকে কীভাবে বের হবে, লম্বভাবে বের হবে, কমন। আচ্ছা, লম্বভাবে বের হবে, লম্বভাবে মিলিত হবে, দুটোই ঠিক। এরপরে বি নম্বর অপশানে বলা হয় যে তড়িৎ বলরেখা পরিবাহীর একদিক থেকে শুরু হয় এবং অপর দিকে শেষ হয় না, এই অপশানটা হবে না, তড়িৎ বলরেখা কখনো বদ্ধ হয় না। তাহলে বি নম্বরটা হবে আমাদের উত্তর, 51 বি নম্বর, এটা তো তড়িৎ বলরেখার ধর্ম নয়। আর সি নম্বরটা ঠিক দেওয়া আছে, দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না, এটা একদম সঠিক। 4 নম্বর সবকটি ঠিক, এটা তো তাহলে হবে না, আমাদের উত্তর হবে অপশান বি। এরপর আমরা চলে গেলাম আমাদের 52 নম্বর কোশ্চেনে। 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা, অপশান এ 9 × 10⁹, অপশান বি 8.85 × 10⁻12, অপশান সি 1/8.85 × 10⁻12 এবং অপশান ডি ইনফিনিটি। আচ্ছা, এই অঙ্কটাও একটা ভালো অঙ্ক, এটা আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে সহজেই বের করতে পারবো। আমরা জানি তড়িৎ বলরেখার যে সংখ্যা, এবার আমরা চলে গেলাম 52 নম্বর কোশ্চেনে, তড়িৎ বলরেখার সংখ্যা, তড়িৎ বলরেখা
সমান সমান হবে আধান বাই এপসাইলন নট। ওকে, এখানে আধান কত দেওয়া আছে? আধান দেওয়া আছে 1 কুলম্ব, এবং আমরা জানি এপসাইলন নটের মান যেটা এসআই পদ্ধতিতে হয় সেটা হয় 8.85 ইন্টু 10⁻⁻12। তাহলে এটা গেল আমাদের অপশান সি। এরপরে আমরা চলে গেলাম আমাদের 53 নম্বর কোশ্চিন। 53 নম্বর কোশ্চিনে কী বলা হয়েছে? 5 নিউটন পার কুলম্ব তড়িৎ প্রাবল্য বিশিষ্ট কোনো অঞ্চলে প্রতি বর্গমিটারে 40টি তড়িৎ বলরেখা অতিক্রম করে যে অঞ্চলে তড়িৎ প্রাবল্য 10 নিউটন পার কুলম্ব সেখানে প্রতি বর্গমিটারে কয়টি বলরেখা অতিক্রম করবে? আচ্ছা, এটার অপশানে দেওয়া আছে 40, 20, 80, 100, 200। আচ্ছা, আমরা জানি যে তড়িৎ প্রাবল্য এর সঙ্গে প্রতি বর্গমিটারে যে তড়িৎ বলরেখা এর একটা কি সম্পর্ক আছে? সমানুপাতিক সম্পর্ক আছে। যদি কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্যের মান বেশি হয় সেই জায়গায় তড়িৎ বলরেখার সংখ্যা বেশি থাকবে, কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান কম হয় তাহলে তড়িৎ বলরেখার সংখ্যা কম হবে। যেহেতু 5 নিউটন পার কুলম্ব তড়িৎ প্রাবল্য বিশিষ্ট কোনো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে তড়িৎ বলরেখার সংখ্যা 40টি। এবার এর ডাবল ইলেকট্রিক ফিল্ড যদি করে দিই 10 নিউটন পার কুলম্ব ইলেকট্রিক ফিল্ড, তাহলে তড়িৎ বলরেখার সংখ্যাও দ্বিগুণ হবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশান বি। আমাদের প্রথমে যে ইলেকট্রিক ফিল্ড দেওয়া ছিল আর ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে আমাদের যে বলরেখা সেটার সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, প্রথমে ইলেকট্রিক ফিল্ড ছিল 5, তাহলে বলরেখা একটা আমাদের কত ছিল? 40। এবার ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল আমাদের 10, তাহলে বলরেখা কত হয়ে যাবে? 80। তাহলে এটা হবে আমাদের অপশান বি। ইলেকট্রিক ফিল্ড যত বাড়বে বলরেখার সংখ্যাও সেই অনুপাতে বাড়বে, এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক প্রতি বর্গ মিটারের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমরা চলে গেলাম 54 নম্বর অঙ্কে। 54 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? একটি নিরেট ধাতব গোলককে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, বলরেখার পথ কেমন হবে? এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে। আমরা জানি ছবির মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বলরেখাগুলো অঙ্কিত করা আছে। তার বলরেখা সবসময় কোনো পরিবাহীর পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হবে এবং লম্বভাবেই প্রবেশ করবে। পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকবে না, কিন্তু বলরেখা যখনই পরিবাহীর পৃষ্ঠ থেকে বের হবে কিংবা পরিবাহীর পৃষ্ঠে এসে পতিত হবে সেই জায়গায় তারা লম্বভাবে থাকবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে 2 নম্বর অপশানে যেটা দেওয়া আছে সেখানে দেখানো হয়েছে যে তড়িৎ বলরেখা ভিতরে প্রবেশ করেছে, এবং 3 নম্বরের ক্ষেত্রেও দেখানো হয়েছে তড়িৎ বলরেখা পরিবাহীর ভিতরে প্রবেশ করেছে। তো পরিবাহীর অভ্যন্তরে তো কোনো তড়িৎ বলরেখা থাকে না, সেখানে ইলেকট্রিক ফিল্ড শূন্য, তাই এই 2 আর 3 অপশান হতে পারে না। এবং 4 নম্বর অপশানে যেটা দেওয়া আছে তড়িৎ বলরেখা কোনো একটা বক্রতলের মধ্যে যদি লম্বভাবে প্রবেশ করাতে চাই তাহলে সেটা লম্ব থাকবে না। তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের অপশান এ। তাহলে 54 নম্বরের হয়ে গেল আমাদের অপশান এ। 54 নম্বর অপশান এ। কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে বলরেখা সবসময় লম্বভাবে প্রবেশ করে, তাহলে এইটা হলো আমাদের এই তলের ক্ষেত্রে লম্ব। ঠিক আছে, এইভাবে প্রবেশ করে। তারপর আমরা চলে গেলাম 55 নম্বর কোশ্চিন। কুলম্বের উপপাদ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য? আহিত বস্তু নিকট থাকলে, অনাহিত বস্তুর ক্ষেত্রে, অন্তরক পদার্থের ক্ষেত্রে এবং কোনোটি না। এক্ষেত্রে আমরা কুলম্বের উপপাদ্যটা যদি পড়ে থাকি তাহলেই এই উত্তরটা করতে পারবো যে কোনো আহিত পরিবাহীর ক্ষেত্রে নিকটস্থ কোনো বিন্দুতে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডের মান সেটা হয় 1/k এপসাইলন নট ইন্টু ওই বিন্দুর নিকটবর্তী, অর্থাৎ আহিত পরিবাহীর যে বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে সেই বিন্দুর নিকটবর্তী অঞ্চলে পরিবাহীর মধ্যে যে আধানের তলমাত্রিক ঘনত্ব আছে তার সঙ্গে গুণ। আচ্ছা, তারপরে আমরা করব তাহলে 55 নম্বর। এটা হয়ে যাবে আমাদের অপশান এ। আহিত পরিবাহীর নিকটে থাকলে কুলম্বের উপপাদ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য? আহিত বস্তু নিকটে থাকলে। আহিত বস্তু নিকটে থাকলে। আচ্ছা, কুলম্বের উপপাদ্যটা কি বলা হচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি একবার। কুলম্বের
উপপাদ্য আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = 1/k∪0 ইন্টু উক্ত বিন্দুর নিকটবর্তী ওই অংশে আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে কুলম্বের উপপাদ্য কখন প্রযোজ্য হবে? যখন আয়ত বস্তু নিকটে থাকবে, অর্থাৎ আয়ত বস্তু নিকটে থাকলে তাহলেই আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব পাবো, তাই না? কুলম্বের উপপাদ্য প্রযোজ্য হতে গেলে আমাদের আয়ত বস্তু নিকটে থাকতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে গেলাম আমাদের 56 নম্বর কোশ্চেনে। এখানে কি বলা হয়েছে? সিগমা তলমাত্রিক ঘনত্ব সম্পন্ন পরিবাহীর পৃষ্ঠে বৈদ্যুতিক চাপ কত হবে? আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমাদের এবার একটা পরিবাহীর মধ্যে তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে সিগমা, সেখান থেকে বৈদ্যুতিক চাপ নির্ণয় করতে বলা হয়েছে। কোশ্চেন নম্বর 56। ওকে, এই হলো আমাদের একটা পরিবাহী। এই পরিবাহীর মধ্যে ধরলাম যে আমাদের আধান, পজিটিভ আধানই ধরলাম, চারিদিকে ছড়িয়ে আছে। আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে, বাইরের পৃষ্ঠে আমি আধানগুলোকে আঁকলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে বৈদ্যুতিক চাপ নির্ণয় করতে বলেছে। চাপ সমান সমান কী হয়? বল বাই ক্ষেত্রফল। তাহলে আগে আমাদের বল বের করতে হবে, তারপরে চাপ বের করতে হবে। আবার আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে জানি বল = কী হয়? F = QE। এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব। এবার তারপরে আমরা জানি কি, যে যেহেতু আমাদের পরিবাহীর পৃষ্ঠে বৈদ্যুতিক চাপ নির্ণয় করতে বলেছে, এই যে আহিত পরিবাহী, এর তলমাত্রিক ঘনত্ব যেটা দেওয়া আছে সিগমা, তলমাত্রিক ঘনত্ব সিগমা দেওয়া আছে। এই আহিত পরিবাহীর ক্ষেত্রে এই পরিবাহীর পৃষ্ঠে যে কোনো বিন্দুতে আমরা যে ইলেকট্রিক ফিল্ড, সেটা জানি কি হয়? σ/ε0। এই আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড বের হবে সেটা হয় σ/ε0। এবার আমরা কি করলাম? আমরা যেহেতু চাপ বের করব, আমরা ইলেকট্রিক ফিল্ড জানি σ/ε0, এটা আমরা থিওরিতে পড়ব বা পড়েছি। এখন দেখো যে ধরলাম এই পরিবাহীর যে কোনো একটা অংশে ক্ষুদ্র একটা অংশ আমি কল্পনা করলাম, যেটা হলো DA। কমন, এটা হলো DA। তাহলে এই DA অংশের মধ্যেও কিছু আধান থাকবে। DA অংশের মধ্যে যে আধানটা থাকবে সেটা হলো DQ। এবার এই DQ সমান সমান কী হবে? DA ইন্টু এরিয়া ইন্টু আধানের তলমাত্রিক ঘনত্ব। DQ আধান থাকবে। আচ্ছা, তাহলে এই DA অংশে DQ পরিমাণ আধান আছে। এবার এই DQ অংশের জন্য, এই DA অংশের জন্য এইখানে যে ইলেকট্রিক ফিল্ড পাবো তার মান কি পরিবর্তন হয়ে যাবে? না, আমরা এই যে ইলেকট্রিক ফিল্ড বের করেছি পরিবাহীর পৃষ্ঠে, সেটা তো পরিবাহীর সমগ্র পৃষ্ঠের জন্য একই, তাই না? এখানেও ইলেকট্রিক ফিল্ড যদি বের করি তাও আমরা পাবো σ/ε0। এখানেও ইলেকট্রিক ফিল্ড যদি বের করি সেটাও পাবো σ/ε0। এখানেও যদি বের করি সেটাও পাবো σ/ε0। তাহলে এই DA অংশের জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা কত পাবো? ইলেকট্রিক ফিল্ড E = σ/ε0। ঠিক আছে? আচ্ছা, এটা DQ ছিল, DQ = আমাদের DA ইন্টু সিগমা। আচ্ছা, তাহলে আমি এখানে এবার লিখছি যে DA অংশে তড়িৎ ক্ষেত্র
সেটা তড়িৎ ক্ষেত্র E ইজিক্যাল টু সিগমা বাই এপসাইলন নট। এবার দেখো যে যখনই আমি এই গোলকটার মধ্যে ক্ষুদ্র একটা অংশ ডিএ কল্পনা করলাম, তাহলে গোলকটা দুটি অংশে ভাগ হয়ে গেল। একটা হলো এই ডিএ অংশ আর বাকি একটা অংশ, তাহলে আধানটাও দুই অংশে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে আমাদের এই ডিএ অংশে কিছু আধান আছে আর বাকি সম্পূর্ণ গোলকটাতে কিছু আধান আছে। এবার যেখানে আধান থাকবে আধান থাকলে আমাদের ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হবে, তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবেই। তাহলে এই ডি এ অংশে যে ডি কিউ আধান আছে তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। এই ডি কিউ আধানের জন্য আমরা একটা তড়িৎ ক্ষেত্র পাবো। আবার গোলকের যে বাকি অংশ সেই অংশে আধান আছে, ওই অংশে আধানের জন্য তাহলে লিখছি আমরা গোলকের বাকি অংশের আধানের জন্য তড়িৎ ক্ষেত্র পাবো। কমন। তাহলে এই ডিএ অংশে যেটা আমরা ইলেকট্রিক ফিল্ড বের করে রেখেছি সিগমা বাই এপসাইলন নট, এটা আসলে দুটি ইলেকট্রিক ফিল্ডের সমষ্টি। এই কনসেপ্টটা বুঝতে পারলেই অঙ্কটার সমাধান। তাহলে আমরা বললাম যে ডি অংশে যে ইলেকট্রিক ফিল্ড আমরা জানি সিগমা বাই এপসাইলন নট, এটা আসলে দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে ডিএ অংশে যে ডিকিউ আধান আছে তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড, এবং বাকি অংশে যে আধান আছে তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড। ওই দুটো ইলেকট্রিক ফিল্ডের সমষ্টি হচ্ছে এটা, মানটা এটাই বেরোবে, কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডটা আমাদের দুটো ইলেকট্রিক ফিল্ডের সমষ্টি। তাহলে সেটার মান অ্যাকচুয়ালি কত হয়, সেই ইলেকট্রিক ফিল্ডগুলোর মান সেটা হয় এরকম সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট। এটা করলে আমরা আবার সিগমা বাই এপসাইলন নট পাবো। বুঝে গেছে? তাহলে এই অংশের যে আধান আছে তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা হয় আসলে সিগমা বাই 2 এপসাইলন নট, এবং গোলকের বাকি অংশের যে আধান তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড ওই অংশে সেটা হয় সিগমা বাই 2 এপসাইলন নট। আচ্ছা, তাহলে গোলকের বাকি অংশের জন্য ইলেকট্রিক ফিল্ডকে আমরা আলাদা করে নিতে পারলাম। এবার দেখো যে এবার এই অংশে আমরা ইলেকট্রিক ফোর্স বের করব, বা গোলকের যে কোনো পৃষ্ঠের ইলেকট্রিক ফোর্স বের করব। তাহলে এই অংশের জন্য যে ইলেকট্রিক ফোর্স হবে, গোটা অংশের জন্য ইলেকট্রিক ফোর্স এফ ইজিক্যাল টু আমাদের কি হয়, এইখানে যে বলটা প্রযুক্ত হবে এখানে আধান কত আছে ডি কিউ, আর ইলেকট্রিক ফিল্ড হলো আমাদের ই। এবার ই এর কোন উপাংশটা আমরা এখানে নিব, এই জায়গাটাই হচ্ছে একটু ধরার বিষয়, যে ই এর কোন উপাংশটা আমরা এখানে নিব। ই এর তো দুটো পার্ট, একটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন, কিন্তু এখানে যে বলটা প্রযুক্ত হবে সেটা এর নিজস্ব যে আধান তার জন্য কিন্তু প্রযুক্ত হবে না। সেখানে শুধুমাত্র ই এর কোন উপাংশটা কাজে লাগবে, বাকি আধানগুলো এখানে যে ইলেকট্রিক ফিল্ড প্রযুক্ত করেছিল এই সিগমা বাই 2 এপসাইলন নট সেইটার জন্য। অতএব এফ ইজিক্যাল টু আমরা বলতে পারি ডি কিউ ইন্টু সিগমা বাই 2 এপসাইলন নট। আবার ডি কিউ সমান সমান কি, ডি কিউ সমান সমান ডি এ ইন্টু সিগমা ইন্টু এইটা সিগমা বাই 2 এপসাইলন নট। অতএব চাপ বা বৈদ্যুতিক চাপ পি ইজিক্যাল টু এফ বাই ডিএ। তাহলে এফ কত, এটা ডিএ ইন্টু সিগমা স্কোয়ার, আর নিচে ডিএ ইন্টু 2 এপসাইলন নট, ডিএ কেটে যাবে, থাকবে সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট। এই গেল আমাদের উত্তর। তাহলে এটা কোন অপশানে আছে, সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন, এটা আছে অপশান সিতে, এটা আছে অপশান সি, এপসাইলন নট এটা অপশান সি। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।